আমি জানতে চাচ্ছিলাম বাংলাদেশে অনার্স বা মাস্টার্স পড়ুয়া স্টুডেন্টদের রিসার্চ বা পাবলিকেশন করার কোনো বাধ্যবাধকতা নেই, তবে যারা পিএইচডি করতে বিদেশ যেতে চাচ্ছে তাদের যদি রিসার্চ বা পাবলিকেশন না থাকে তাহলে তারা স্কলারশিপ পাবে কিনা? না, এটা খুব ভালো একটা কোশ্চেন করছেন। যাদের আসলে স্কলারশিপ দরকার তাদের কিন্তু ইউনিভার্সিটি অবশ্যই দেখবে যে তাদের রিসার্চ এক্সপিরিয়েন্স আছে কিনা। এখন রিসার্চ এক্সপিরিয়েন্স বোঝাতে গেলে আপনাকে অবশ্যই পাবলিকেশন করতে হবে, না হলে আপনি কিভাবে বুঝাবেন একজনকে যে আপনি রিসার্চে কাজ করেছেন। সো আপনার এক্সপিরিয়েন্স বোঝাতে হলে অবশ্যই পাবলিকেশন দরকার হবে ইন্টারন্যাশনাল জার্নালে। আর বাংলাদেশ এই জায়গাটা খুব পিছায় আছে। বাংলাদেশের এডুকেশন যে কারিকুলাম সিস্টেম, এখানে আসলে পাবলিকেশন ম্যান্ডেটরি না, রিসার্চ ম্যান্ডেটরি না অনার্স বা মাস্টার্স করা স্টুডেন্টদের। কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশ যদি ভারতের দিকেও তাকাই তাহলেও দেখবো যে হচ্ছে যারা অনার্স করতেছে তাদের অনার্স কমপ্লিট করার সাথে সাথে 2টা পাবলিকেশন কিন্তু তাদের প্রোফাইলে অ্যাড হয়ে যাচ্ছে। এটা ম্যান্ডেটরি, তাছাড়া আপনি অনার্স কমপ্লিট করতে পারবেন না। আর মাস্টার্স যারা কমপ্লিট করতেছে তাদের কিন্তু 4টা মিনিমাম হয়ে যায়। বাট বাংলাদেশে এটা আসলে এটা চালু নাই, এই ট্রেন্ডটা চালু নাই, বা আমাদের এডুকেশন কারিকুলামে এটা নাই। এবং আপনি যদি দেখেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি বলেন বা নাম করা যে ইউনিভার্সিটিগুলো আছে, তাদের কোনো ইউনিভার্সিটিতেই এটা কিন্তু ম্যান্ডেটরি না। এখন হয়তো বা কিছুটা হচ্ছে, সচেতনতা কিছুটা ফিরে আসতেছে, কোনো ফ্যাকাল্টি এটা ম্যান্ডেটরি করছে, বাট ইউনিভার্সিটি ম্যান্ডেটরি করে নেই। সো এখন বলবো যেটা, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছেন বা মাস্টার্স কমপ্লিট করেছে পিএইচডির জন্য যাবে, তাদের অবশ্যই ফান্ডিং দরকার। কারণ ফান্ডিং ছাড়া একটা পিএইচডি করা ইম্পসিবল বর্তমানে। কারণ একটা পিএইচডি করতে পার ইয়ারে আপনার 40 লাখ টাকার মতো কস্টিং হবে, 50 লাখ টাকার মতো কস্টিং হবে মিনিমাম। সো বাংলাদেশের প্রেক্ষিতে যারা স্টুডেন্ট পিএইচডি করতে দেশের বাইরে যান, তাদের কিন্তু এটা দেওয়া খুব ক্রিটিক্যাল ইস্যু। একটা পয়েন্ট হয়ে দাঁড়াবে যে বছরে 50 লাখ টাকা বের করা। তো আপনি যদি পিএইচডি করতে যেতে চান, আপনাকে অবশ্যই স্কলারশিপের দিকে মনোযোগ দিতে হবে, ফান্ডিং এর দিকে মনোযোগ দিতে হবে। এটা 100% পেলে তো কথাই নেই, বাট 50%, 27%, 25%, 30%, 70% পাওয়াটা খুব জরুরি। সো আপনাকে যখন একটা ইউনিভার্সিটি দিবে, আপনার স্কলারশিপ দিবে, তারা অবশ্যই আপনার কাছ থেকে কিছু চাইবে। তো কি চাইবে? দেখবে যে তার রিসার্চ এক্সপিরিয়েন্স আছে কিনা। এখন আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স নাই, সেখানে ইন্ডিয়ার একজন স্টুডেন্টের রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, তাহলে উনি স্কলারশিপটা পেয়ে যাবে, আপনি পাবেন। এখন অবশ্যই আপনাকে রিসার্চে আসতে হবে। এখন রিসার্চে আসতে গেলে আপনাকে হাতে টাইম নিয়ে আসতে হবে। কেমন টাইম নিয়ে আসতে হবে? আপনাকে রাইটিং এক্সপ্রের সাথে কাজ করতে হলে অবশ্যই মিনিমাম 6 মান্থ একটা স্ট্যান্ডার্ড টাইম আপনার কাছে থাকতে হবে। তা না হলে আপনি রিসার্চে আমাদের সঙ্গে কাজ করতে পারবেন না এবং পাবলিকেশনে যাওয়াটা অসম্ভব হয়ে যাবে। সো সেক্ষেত্রে সবারই কোশ্চেন থাকে যে কো অথর হিসেবে কোথাও নাম দেওয়া যাবে কিনা আপনাদের সাথে যে প্রজেক্টগুলো চলতেছে। এরকম সম্ভাবনা খুবই কম, কারণ যে প্রজেক্ট চলতেছে অলরেডি রান হয়ে গেছে, সেখানে কো অথর অ্যাড করা ইম্পসিবল। কারণ রিসার্চের কিছু পার্ট শেষ হয়ে গেলে ওখানে নতুন করে কাউকে আনা সম্ভব হয় না। তো তার ফলে আপনার দেখা যাবে যে এটা মোটামুটি অসম্ভব। বাট মাঝে মধ্যে আমরা অফার করি যে একটা প্রজেক্ট রান হবে, এইটাতে আপনারা চাইলে 4-5 জন অ্যাড হতে পারেন। তো তখনই আমাদের অফিসে এসে আপনাকে কন্ট্যাক্ট করে ওই প্রজেক্টের জন্য নিজের নাম দিতে হবে। কিন্তু ওই প্রজেক্ট একবার রান হয়ে গেলে আপনি আর নাম দিতে পারবেন না। এটা হলো গিয়ে সব থেকে বড় ব্যাপার। আর আমাদের সাথে যদি নিজে একটি সেলফ রিসার্চ করতে চান, নিজের পাবলিকেশন করতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে আগে রিসার্চ করতে হবে, তারপর পাবলিকেশন আমরা আপনার রিসার্চটাকে নিয়ে যাব। সো আপনাকে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। আপনার যে থিসিস, যারা বাংলাদেশের টপ ক্লাস ইউনিভার্সিটিগুলোতে পড়েছেন, তাদের থিসিসটা মোটামুটি স্ট্যান্ডার্ড থাকে, কিন্তু রিসার্চ পাবলিকেশনের মতো স্ট্যান্ডার্ড না। সো সেক্ষেত্রে আপনার থিসিস পেপারটা কিভাবে রিসার্চ পেপারে কনভার্ট করে আপনি পাবলিকেশন করবেন সে বিষয়ে যদি আমরা বলি, সেক্ষেত্রে বলতে হবে আপনার যে থিসিস পেপারটা আছে সেটা কিন্তু রিসার্চ স্ট্যান্ডার্ডের না। সো ওইটা একাডেমিক স্ট্যান্ডার্ডের এবং ওইটার স্ট্যান্ডার্ডটা রিসার্চ পাবলিকেশন স্ট্যান্ডার্ডের হয় না। সো এখানে হিউজ কাজ করতে হয়। সে সময় আপনি প্রাইমারি ডাটা নিয়ে কাজ করতে পারেন অনেক সময়, কিন্তু ওই ডাটাগুলো দেখা যাবে যে এই রিসার্চে অনেক সময় ওই ডাটাগুলো অনেক লোয়ার ক্লাসের ডাটা হওয়ায় অনেক সময় ম্যাচ করে না। সেখানে যদি আপনার 100% ডাটা থেকে আমরা ধরে নিলাম 30% হয়তো আমরা কাজে লাগাতে পারবো, 70% পারবো না, বা 50% পারবো। সো আবার ডাটা কালেকশনে যেতে হবে, সেটা অ্যানালাইসিস করতে হবে। সো দেখা যাবে যে নতুন রিসার্চ শুরু করাও যে সময় সাপেক্ষ, আপনার যেটা আছে আপনার থিসিস পেপার, সেটা থেকে রিসার্চে কনভার্ট করে পাবলিকেশন করাও সেম সময়ের ব্যাপার। হয়তোবা আপনাকে 15 বা 20 দিন কম বেশি লাগতে পারে, কিন্তু সময় সেম লাগবে, কস্টিংও সেম। সো এইটা হলো যে বিষয়। এখন আপনার ডিসিশন যে আপনি আপনার থিসিস পেপারটা নিয়েই রিসার্চে কনভার্ট করে পাবলিকেশন করবেন, নাকি আপনি নতুন কোনো টপিক নিয়ে কাজ করে শুরু থেকে আবার নতুন একটা পাবলিকেশনে যাবেন।
সো এই ডিসিশন আপনার, আমাদের সাথে বসলে আপনার প্রোফাইল সম্পর্কে আমরা জেনে আমরাও হয়তো বা আপনার একটা ডিসিশন দিতে পারবো যে কোনটায় যাওয়া যেতে পারে। বাট এখানে সব থেকে যে জিনিসটা মনে রাখতে হবে, আপনি যদি আমাদের সাথে কাজ করতে চান, আপনাকে কয়েকটা বিষয়ে আমাদের সাথে কাজ করতে হবে, বলতে হবে। আমরা ফার্স্টে আপনাকে একটা কোশ্চেনিয়ার পাঠাবো যখন যোগাযোগ করবেন। কোশ্চেনিয়ারের প্রথম থাকবে হচ্ছে আপনার টপিকটা কি হবে। সো টপিক একটা রিসার্চের পার্ট, এটা আপনি ইনস্ট্যান্ট আমাদেরকে বলতে পারবেন না, এটা রিসার্চ করে বের করতে হয়। অনেক ক্লায়েন্টে দেখা যায় এটা ফিক্সড করা থাকে, উনি রিসার্চ করে ফিক্সড করে ফেলেন, তো সেক্ষেত্রে ওই টপিক নিয়ে কাজ করা যাবে। যাদের ফিক্স নাই তাদের ঘাবড়ানোর কোনো দরকার নাই, তাদের সাবজেক্ট এরিয়াটা বলবেন। ধরেন আপনি ডেটা সায়েন্সে মাস্টার্স করেছেন, বা আপনি অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করেছেন, ম্যানেজমেন্টে পড়েছেন, বা আপনি ইকোনমিক্সে পড়ছেন, বা সোশ্যাল সায়েন্সে পড়ছেন, বা ট্রিপলিতে পড়ছেন, এরকম সাবজেক্ট এরিয়া বলবেন। আমরা ওইটা থেকে আমাদের রিসার্চের টপিকটা রিসার্চ করে আমরা বের করতে পারবো। সো আমরা যখন কোশ্চেন করবো, টপিক না থাকলে আপনি সাবজেক্ট এরিয়াটা বলবেন। সেকেন্ড কোশ্চেন আপনাদের করা হবে ডেটা সোর্স, কোন সোর্স থেকে আপনি ডেটা কালেক্ট করবেন। আমরা ওখানে বলে দেবো প্রাইমারি সোর্স নাকি সেকেন্ডারি সোর্স। সো অনেকেই এই বিষয়টা জানবেন না যে এটা কি, প্রাইমারি সোর্সটা কাকে বলে, সেকেন্ডারি সোর্স কাকে বলে। সো প্রাইমারি সোর্স হচ্ছে আপনাকে ফিল্ড ওয়ার্ক করে র ডাটা কালেক্ট করতে হবে। ধরেন আপনি রোহিঙ্গা নিয়ে একটা রিসার্চ করবেন, তো রোহিঙ্গা ক্যাম্পে যেয়ে আপনাকে ডেটা কালেক্ট করতে হবে, এটা হলো প্রাইমারি ডেটা। আর একটা সেকেন্ডারি ডেটা, রোহিঙ্গাদের নিয়ে আপনি কাজ করবেন, আগে যারা কাজ করেছে, যাদের পেপার পাবলিশ হয়েছে, তাদের পেপার থেকে আপনি পেপার পড়ে কিছু ডেটা কালেক্ট করবেন। আপনাকে ফিল্ডে যাইতে হবে না, ঘরে বসে ইন্টারনেটে করতে পারবেন। এটা হলো সেকেন্ডারি ডেটা। সো আর একটা জিনিস আসতে পারে ডেটা অ্যানালাইসিস। ডেটা অ্যানালাইসিস এসপিএসএস হবে নাকি স্ট্যাটা হবে, কোনটা দিয়ে ডেটা অ্যানালাইসিস করা যেতে পারে। এটা যদি বুঝতে অসুবিধা হয় আপনার, আপনি বলবেন যে এটা রিসার্চ টিম ডিসিশন নিবে, এরকম অ্যান্সার করবেন। তত্ত্বাবধান বলতে একজন রিভিউয়ার আমরা রাখার ট্রাই করি। সো রিভিউয়ার আপনার ভার্সিটির প্রফেসর হতে পারে, যে ভার্সিটিতে আপনি পড়েছেন ওই ভার্সিটি থেকে কোনো প্রফেসরকে আপনি ম্যানেজ করতে পারেন, যদি আপনার ভালো থাকে, ওনার সাথে কমিউনিকেশন ভালো থাকে, উনি সাপোর্টিভ, আপনাকে হেল্প করবে। যদি না থাকে আমরাও ম্যানেজ করার ট্রাই করি। বাট যখন আমরা একজন প্রফেসরকে, পিএইচডি হোল্ডারকে রিসার্চে অ্যাড করবো, সো এটা মনে রাখতে হবে এখানে বিশাল একটা কস্টিংটা বেড়ে যেতে পারে। সো ওনাকে একটা হিউজ অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে। সো আমরা বারবার বলি যে আপনার ইউনিভার্সিটি কোনো টিচারকে আপনি রিসার্চে ইনক্লুড করেন। সো এটা হলো গিয়ে সহজ উপায়, তাহলে কস্টিংটা জিরো। আর এখানে আপনার মনে রাখতে হবে যদি আমরা প্রফেসর দেই তাহলে প্রফেসরের কস্টিংটা হিউজ হয়ে যায়। সো রিসার্চটা তখন অনেকেই করতে ইন্টারেস্টেড ফিল করবেন না। সো প্রফেসর থাকা ম্যান্ডেটরি এটাও বলবো না, বাট থাকলে বেটার আপনার জন্য। আর একটা বিষয় হলো শব্দ সংখ্যা এখানে 5000 মিনিমাম, 9000 হলো ম্যাক্সিমাম। আর একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে কোন স্ট্যান্ডার্ডের পেপারে বা জার্নালে আপনি পাবলিশ করবেন, এটা Q1 নাকি Q2, এভাবে সিরিয়াল আছে Q5 পর্যন্ত। Q5 এর নিচেও আছে অনেক পেপার, বাট Q1 হচ্ছে টপ লেভেলের পেপার। এটাতে করতে আপনার হিউজ টাইম দরকার এবং আপনাকে সেই টাইম নিয়ে কাজ করতে হবে। Q2 তে একটু কম টাইম দরকার এবং এখানে একটু অন্যদের থেকে Q1 এর থেকে Q2 একটু কম স্ট্যান্ডার্ড, Q3 আর একটু কম স্ট্যান্ডার্ড। সো যারা কোন জার্নালে আপনারা পাবলিকেশন করতে চান, কোন স্ট্যান্ডার্ডে, এটা আপনি ডিসিশন নেবেন। আমাদের সাথে কথা বললেও আমরা আপনাকে সাজেস্ট করবো Q2 নাকি Q1। সো এই হচ্ছে কি বিষয়। আপনারা যখন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যখন কোশ্চেনিয়ারটা আপনাকে দিব, কোশ্চেনের অ্যান্সারগুলো আপনি দেওয়ার ট্রাই করবেন। তারপরে আমরা আপনাকে নিয়ে আবার ফার্দার একটা ডিসকাশনে যেতে পারবো। আদারওয়াইজ আপনি যদি এই অ্যান্সারগুলো না করতে পারেন তাহলে আমরা আপনাকে নিয়ে কাজ করার খুব বড় একটা কঠিন হয়ে পড়বে। সেক্ষেত্রে যদি আরও বেশি কনফিউজড হয়ে যান, আমরা বলবো যদি একবারেই না দিতে পারেন কোশ্চেনের অ্যান্সার এই ভিডিওটা দেখার পরেও, সেক্ষেত্রে অফিসে আসেন, আমরা আপনাকে বুঝাবো, দেন আমরা আরও কাজ করার ট্রাই করবো। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল। সো এখানে মেইনলি যেটা কোশ্চেন ছিল যে পাবলিকেশন ছাড়া স্কলারশিপ পাওয়া যাবে কিনা, এটা মোটামুটি অসম্ভব পাবলিকেশন ছাড়া স্কলারশিপ পাওয়া। সো অবশ্যই পাবলিকেশন আপনার জড়িত থাকতে হবে, আপনার প্রোফাইলে থাকতে হবে, না হলে আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা একবারে নাই বলা যেতে পারে। সো মন খারাপ করার দরকার নেই, আপনারা রাইটিং এক্সপার্টের সাথে যোগাযোগ করুন, আমরা আপনার প্রোফাইল অ্যানালাইসিস করব, পিএইচডির জন্য আপনাকে উপযুক্ত করে আমরা প্রিপেয়ার করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।